ছাত্র জনতাকে হত্যার জন্য ক্ষমা চাইবেন না হাসিনা। নির্বাচনে যেসব আসনে লড়বেন খালেদা জিয়া, তারেক রহমান। গোপালগঞ্জে ৩ আসনে ধানের শীষ নিয়ে লড়বেন যারা। ১২ আসনে নারী প্রার্থী দিল বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গত বছরের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে প্রায় ১৪০০ মানুষ নিহত হলেও এসব হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমা চাইতে রাজি নন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের নয়াদিল্লিতে নির্বাসনে থাকা শেখ হাসিনা দেওয়া সাক্ষাৎকার বুধবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স, এএফপি ও যুক্তরাজ্য ভিত্তিক দ্য ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত হয়। সাক্ষাৎকারে তিনি তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং চলমান বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না করে লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে যাচ্ছে। হাসিনার অভিযোগ, তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি। তিনি রয়টার্সকে বলেন, ক্যাঙ্গারু কোর্টে মামলা চলছে, অপরাধী বানিয়ে রায় আগেই নির্ধারিত হয়ে গেছে। মৃত্যুদণ্ডে দণ্ডিত হলে তিনি অবাক বা ভীত না হবেন বলে উল্লেখ করেন। শেখ হাসিনা আরও বলেন, আওয়ামী লীগকে আগামী বছরে নির্বাচনে অংশ নিতে না দেওয়া হলে দলটির লাখ লাখ সমর্থক এই নির্বাচন বয়কট করবে। হাসিনা জানান, তার দলকে বাদ দিয়ে হওয়া নির্বাচনের মাধ্যমে যেই সরকারই হোক তাদের সময় তিনি দেশে ফিরবেন না এবং তিনি ভারতেই অবস্থান করবেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম তিনি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। শেখ হাসিনা বলেন, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও আওয়ামী লীগ দেশের ভবিষ্যৎ ভূমিকা পালনে ফিরে আসবে, সেটা সরকারে হোক আর বিরোধী দলে, এবং এখানে তার পরিবারের নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, এটা আসলে আমার বা আমার পরিবারের ব্যাপার নয়। বাংলাদেশের জন্য আমরা সবাই যা চাই সেখানে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরতে হবে। কোনো ব্যক্তি বা পরিবার আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। উল্লেখ্য, জাতিসংঘের স্বাধীন প্রতিবেদনের হিসেব অনুযায়ী জুলাই অভ্যুত্থানে প্রায় ১৪০০ ছাত্র জনতা নিহত হন এবং কয়েক হাজার মানুষ আহত হন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটররা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ চেয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ জানাবে। দ্য ইন্ডিপেন্ডেন্টকে শেখ হাসিনা বলেন, আমি নিহত প্রতিটি শিশু, ভাই, বোন, আত্মীয় ও বন্ধুর জন্য শোক জানাই, তবে এজন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানান তিনি। তার দাবি, সরকার উৎখাতের জন্য রাজনৈতিক প্রতিপক্ষরা অস্থিরতা তৈরি করে চক্রান্ত করেছিল। ব্যাপক প্রাণহানির জন্য তিনি মাঠ পর্যায়ে নিরাপত্তা বাহিনীর শৃঙ্খলা ভেঙে পড়াকে দায়ী করে বলেন, একজন নেতা হিসেবে আমি চূড়ান্ত নেতৃত্বের দায় নিচ্ছি, কিন্তু আমি নিরাপত্তা বাহিনীকে ভিড়ের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলাম বা চেয়েছিলাম, এই দাবিটি পুরোপুরি ভুল। উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জিলে একটি ফোন রেকর্ডিং প্রকাশ হয়, যেখানে হাসিনা তার ভাতিজা ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপসকে বলেছিলেন, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছি, এখন লেথাল ওয়েপেন ব্যবহার করবে, যেখানেই পাবে সোজা গুলি করবে, এটা বলা আছে। তবে এএফপির কাছে হাসিনা দাবি করেছেন, অডিওটির কথাগুলো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেছেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ, আমি নিজেই বাহিনীগুলোকে আন্দোলনে গুলি চালাতে বলেছি, এটা মিথ্যা। তবে তিনি স্বীকার করেছেন যে চেইন অফ কমান্ডের ভেতরে কিছু ভুল অবশ্যই হয়েছিল। হাসিনা অভিযোগ করেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেবার অধিকার থেকে বঞ্চিত করছে। তিনি বলেন, এটি জনগণের মত প্রকাশের অধিকার কেড়ে নিচ্ছে, যা একটি বিপজ্জনক নজির হতে যাচ্ছে। রয়টার্সকে হাসিনা বলেন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা শুধু অন্যায় নয়, এটি আত্মহুকারিও। উল্লেখ্য, হাসিনা সরকার ২০২৪ সালের পতনের মাত্র কয়েকদিন আগে জামাতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল। হাসিনা বলেন, আওয়ামী লীগ সহ প্রধান সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন বিশ্বস্ত হবে না। কার্যকর রাজনৈতিক ব্যবস্থা চাইলে আপনি লাখ লাখ ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারেন না। উল্লেখ্য, বিগত আমলে বিরোধী দলগুলো ছাড়াই নির্বাচন করেছিল শেখ হাসিনার সরকার, যেগুলোতে লাখ লাখ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল। এএফপির কাছে হাসিনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, মামলাগুলো কোনো প্রমাণ সাপেক্ষে করা হয়নি। ট্রাইব্যুনালটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দ্বারা গঠিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি রয়টার্সে বলেন, পরবর্তী সরকারের নির্বাচনের মাধ্যমে বৈধতা থাকা আবশ্যক। দেশের লাখ লাখ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। বর্তমান পরিস্থিতিতে তারা ভোট দিবে না। সমর্থকদের অন্য দলেও ভোট দিতে বলেননি শেখ হাসিনা। তার আশা, নির্বাচনের আগে তার দল কার্যক্রম চালাতে পারবে। দ্য ইন্ডিপেন্ডেন্টকে হাসিনা বলেন, তার বিরুদ্ধে মামলাগুলো রাজনৈতিক প্রতিহিংসার অংশ।
ভারতের বাইরে কোথায় আশ্রয় নেওয়ার কোনো ইচ্ছাও নেই তার। তিনি বলেন তিনি দিল্লিতে নিরিবিলি ও স্বাধীনভাবে বসবাস করছেন, মাঝে মধ্যেই শহরে লোধি গার্ডেনে হাঁটতে যান, তবে অতীতে তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনার কারণে তিনি সতর্ক আছেন। তিনি বলেন বাংলাদেশের ভবিষ্যতের জন্য সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসা জরুরি। দেশের ভবিষ্যৎ কোনো একটি ব্যক্তি বা পরিবার নির্ধারণ করে দিতে পারে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন ফেনী ১, বগুড়া ৭ এবং দিনাজপুর ০৩ আসন থেকে, আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে অংশ নেবেন বগুড়া ০৬ আসনে। সোমবার ৩ নভেম্বর বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নিজেও ঠাকুরগাঁও ০১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলোর তালিকা পরে ঘোষণা করা হবে, এছাড়া কিছু আসন শরিক দলের জন্য ছেড়ে দেওয়া হবে। প্রার্থী ঘোষণার আগে দুপুর 12:30টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় 5 ঘণ্টা স্থায়ী এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী চূড়ান্তকরণ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ঐতিহাসিকভাবে গোপালগঞ্জ জেলাকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে গণ্য করা হয়, তবে ফ্যাসিবাদী এই রাজনৈতিক দলটির কার্যক্রম এখন দেশে নিষিদ্ধ। ২৪-এর গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা সহ দলটির বেশিরভাগ নেতা ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে যান। কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। সোমবার ৩ নভেম্বর ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। গোপালগঞ্জের ৩ আসনেই প্রাথমিকভাবে ৩ জন প্রার্থীকে সবুজ সংকেত দিয়েছে দলটি। এর মধ্যে গোপালগঞ্জ ১ আসনে সেলিমুজ্জামান মোল্লা, গোপালগঞ্জ ২ আসনে ডাক্তার কে.এম. বাবর আলী এবং গোপালগঞ্জ ৩ আসনে এস.এম. জিলানি প্রতিদ্বন্দ্বিতা করবেন। সোমবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়। নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারির মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচনে প্রায় ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী ঘোষণা করবে সেটি বিএনপির সমন্বয় করে নেবে। নির্বাচনে বগুড়া ৭, দিনাজপুর ৩ ও ফেনী ১ আসনে প্রার্থিতা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া ৬ আসনে। মহাসচিব মির্জা ফখরুল ঠাকুরগাঁও ১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।